স্যার, ব্যাগ, পার্স, পাউচ কিছু পাওয়া যায়নি। আশেপাশে কিছুই পাওয়া যায়নি স্যার। দেখে মনে হচ্ছে ভদ্রমহিলা মিডল ক্লাসের। মুম্বাই আর নবী মুম্বাইয়ের সমস্ত থানায় চেক করো, কোনো মিসিং ডায়েরি আছে কিনা। স্যার, মনে হচ্ছে এনার মাথায় পাথরের আঘাত লেগেছে। আমরাও লাশের পাশে একটা পাথর পড়ে থাকতে দেখেছি। দম বন্ধ হয়ে এনার মৃত্যু হয়েছে। এনার বয়স 60-65-র মধ্যেই হবে। নিজেকে উনি বাঁচাতে পারেননি। মৃত্যুর সময় সন্ধে 6টা থেকে 8টার মধ্যে। এনার বডি আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে পেয়েছি। বিল্ডিং এর কাজ 1 বছর ধরে বন্ধ, কোনো ওয়ার্কারও নেই। বেশ নির্জন জায়গা, তাই ঘাতকের কাছে খুব সুবিধাজনক হয়েছে। কিন্তু প্রশ্ন, ইনি ওখানে গেলেন কেন? এটাও হতে পারে যে এনাকে কেউ নিয়ে গিয়েছিল। বডি থেকে আমরা কিচ্ছু পাইনি, আংটি, গয়না, কোনো দামি জিনিসই পাইনি। আমরাও মার্ডার স্পটে কোনো ব্যাগ বা কিছুই পাইনি। স্যার, মুম্বাই আর নবী মুম্বাই কোথাও এরকম মহিলার মিসিং ডায়েরি পাওয়া যায়নি। বয়স্ক মহিলা ছিলেন, হয়তো ওনার আপনজন কেউ নেই। আর যদি কেউ থেকেও থাকে তো হয়তো ওনার থাকা না থাকায় তাদের কিছু যায় আসে না। আশেপাশের এলাকায় পোস্টার লাগিয়ে দেখছি, কেউ যদি সামনে আসে। ঠিক আছে, দেখা যাক 2-1 দিন। যদি কোনো সূত্র না পাওয়া যায় তখন অন্য কিছু ভাববো। স্যার, একজন 60-65 বছরের বয়স্ক মহিলাকে কোপারখায়নে এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ একজন ওনার লাশটা দেখে পুলিশকে ইনফর্ম করে। উনি খুন হয়েছিলেন সেটা স্পষ্ট ছিল, কিন্তু ওনাকে শনাক্ত করা যাচ্ছিল না। না মুম্বাইতে না নভি মুম্বাইতে কোনো মিসিং কমপ্লেনও জমা পড়েনি। এই বয়স্ক মহিলার অন্তিম সংস্কার কি একটা বেওয়ারিশ লাশ হিসাবে করা হবে, নাকি পুলিশ জানতে পারবে ওই মহিলার আসল পরিচয়? অটো 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 স্টেশন, বসুন। চলুন। হ্যালো, কোপারখায়নে পুলিশ স্টেশন। স্যার, আমি কুর্লা স্টেশনের সামনে বৃদ্ধ মহিলার পোস্টার দেখলাম। আপনি জানেন ওকে? স্যার, বেশি কিছু জানি না, কিন্তু এটা জানি যে উনি নেহরুনগরে থাকতেন। ওখান থেকে 2-3 বার উনি আমার সঙ্গে শেয়ারিং রিক্সায় উঠেছেন। আপনার নাম? স্যার, মন্দার। থ্যাংক ইউ মন্দার। স্যার, এই কথা তো ঠিক যে এই মহিলা এখানেই থাকেন, অনেকবার এসেছেন, কিন্তু নাম ঠিকানা জানি না আমি। ওই 12/34-এ জিজ্ঞেস করুন, ও এলাকার সব খবর রাখে, ওই আপনাকে ঠিক বলে দিতে পারবে। এই 12/34টা কোথায়? এই 6টা বাড়ি ছেড়ে দিয়ে স্যার। ওকে স্যার। ইনি তো শান্তা মাসি, 3 দিন থেকে বাড়ি ফেরেনি। কিছু হয়েছে কি? ওনার বাড়িটা কোথায়? এই পাশের গলিতেই, 35/46। সাহেব, শান্তা মাসি 19 তারিখ সকালবেলা বেরিয়েছিলেন। আরে শান্তা মাসি, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, এমনিতে শান্তা মাসির সঙ্গে আমার রোজই কথা হয়।
ওই দিন দেখতে পাইনি, তাই ঘরে এসে দেখলাম তালা দেওয়া। এনার বাড়িতে আর কে কে আছে? এমনিতে তো শান্তামাসি একাই থাকতো, কিন্তু হ্যাঁ ওনার মেয়েও থাকে পাশের গলিতেই, ওর স্বামী নবীন আর বাচ্চাদের সাথে। দ্বিতীয় দিন আমি মাসিকে দেখতে না পেয়ে ওনাদের গিয়ে বললাম, ওনারা বললেন পুলিশের রিপোর্ট লেখাবেন। কোথায় থাকেন? অবশেষে ওই বয়স্ক মহিলা শনাক্ত হলেন। ওনার বাড়ির খোঁজও পাওয়া গেল, আর এটাও জানা গেল যে ওনার মেয়ে এবং জামাই আছে যাদের ওনার নিরুদ্দেশ হবার কমপ্লেন করার কথা ছিল। কিন্তু মুম্বাইয়ের কোনো থানা থেকে কোপার খেরানে পুলিশ কোনো মিসিং রিপোর্ট পায়নি। শান্তাবাইয়ের মিসিং কমপ্লেন কি আদৌ করা হয়েছিল? দক্ষা, হ্যাঁ সাহেব, মায়ের কি হয়েছে? সেটাই তো জানতে এসেছি। আর যদি মায়ের কথা এতই ভাবেন তাহলে মিসিং কমপ্লেন করেননি কেন? করেছিলাম সাহেব, এখানে নেহেরুনগর পুলিশ স্টেশনে আমি আর আমার স্বামী দুজনেই গিয়েছিলাম। কিন্তু আমরা তো সমস্ত পুলিশ স্টেশনে ফটো পাঠিয়েছিলাম। আপনার স্বামী কোথায়? কাজে বেরিয়েছে সাহেব। ওনাকে বলবেন আজই কোপার খেরানে থানায় এসে দেখা করতে, আজই। হ্যাঁ, 21শে সেপ্টেম্বর রাত 9টায় দক্ষা আর নবীন ফাটকে একটা মিসিং ডায়েরি করেছিলেন। শান্তা ভাই রামটেকে, মাদার অফ দক্ষা ফাটকে, রেসিডেন্ট অফ 35/46, শিবাজি চৌল, নেহেরুনগর। কিন্তু আমরা এই ফটোটা পাঠিয়েছিলাম মিসিং কমপ্লেনের সাথে ক্রস চেক করার জন্য। ওরা কি কমপ্লেনের সাথে কোনো ফটো দেননি? ওনারা যে ফটো দিয়েছেন আর আপনি যে ফটো দেখাচ্ছেন এটা মোটেই মিলছে না। মানেটা কি? আপনি দেখুন। সাহেব, আমার কাছে মায়ের এই ছবিটাই ছিল। আপনার মা এতদিন ধরে নিখোঁজ ছিলেন, আপনি ওনাকে খোঁজার চেষ্টা করেননি? আসলে স্যার, শাশুড়ি মার কোনো লোকজন পছন্দ ছিল না, উনি একাকী থাকতেই ভালোবাসতেন। সাহেব, উনি প্রায় ওনার নাতনি মানে আমার ভাইজির কাছে গিয়ে থাকতেন। আমি ভেবেছি ওখানেই গেছেন। কোথায়? কোপার খেরনেতে, আমার দাদার মেয়ে মাধুরী রামটেকের ওখানে। আর আপনার বড় ভাই কোথায় থাকেন? উনি আর নেই। 10 বছর আগে ও আর বৌদি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে স্যার। শীতল, হ্যাঁ আমার ফোনটা একটু ধর না। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো মাধুরী, পুলিশ স্টেশন থেকে ফোন। কি হয়েছে ঠাকুমার? কেউ ওনাকে খুন করেছে। কি? কে করেছে? কিভাবে হলো এইসব? 20 তারিখ সন্ধ্যেবেলা তোমার ঠাকুমা খুন হয়েছেন। আমরা ওনার বডি কোপার খেরানের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে পেয়েছি। কোপার খেন? কিন্তু 20 তারিখ রাতে তো ঠাকুমা পৌঁছে গেছিল করলাতে। তুমি কি করে জানলে? স্যার, আমাকে আয়শা বলেছিল। আয়শাকে? স্যার, আমার ফ্রেন্ড, ও আমার সাথেই থাকে। হ্যাঁ আয়শা। হ্যাঁ মাধুরী, আচ্ছা শোন, ঠাকুমার পয়সা ব্যাংকে জমা করে দিয়েছি, ওকে? আর ওনাকে থানে থেকে কুল্লার ট্রেনে বসিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আয়শা। আরে থ্যাংক ইউ বলার কি আছে এতে? আচ্ছা শোন, আমি কয়েকদিন বাড়ি আসবো না, নাসিক যাচ্ছি। কেন হঠাৎ এরকম প্ল্যান? না না, কোনো সিরিয়াস ব্যাপার না, ওই আর কি কিছু কাজ আছে, কয়েকদিন পরেই ফিরে আসবো। এই আমি এখন রাখছি, ফোনের ব্যাটারি লো, ওকে? আচ্ছা ঠিক আছে, চল বাই। ওকে বাই। স্যার, আয়শা আমাকে বলেছিল যে ও ঠাকুমাকে বসিয়ে দিয়েছিল ট্রেনে করলা যাওয়ার জন্য। আয়শার নাম্বার আছে? হ্যাঁ স্যার আছে, 44456787। এই টাকা পয়সার ব্যাপারটা কি? স্যার, ওই দিন ঠাকুমা এসেছিল আমার কাছে কোপার খেরনেতে, এই তখন ধরুন 10টা হবে হয়তো। দেখ মাধুরী, আমি একলা কি করে যাব? 1.5 লাখ টাকা অনেক বড় ব্যাপার। মা, আমার না ভয় করছে। সরি ঠাকুমা, কিন্তু আজ না পসিবলই নয়। আজ 6 জন ক্লায়েন্ট আছেন আর আমি ওনাদের না বলতে পারবো না।
যদি আমি আজকে ছুটি নিয়ে নিই না তাহলে সারা জীবনের মতো ছুটি হয়ে যাবে। একটা কাজ করতে পারি, আমরা না কালকে যেতে পারি, ঠিক আছে? কাল? হ্যাঁ। না বাবা না, আরে বিল্ডার বলেছে আজকে এসো আর টাকা নিয়ে যাও। দেখ মা, এদের কোনো ভরসা নেই, কালকে যদি না দেয় তখন। আয়শা, তোর আজ সন্ধেবেলা শিফট তাই না? হ্যাঁ, কেন? তুই না একটু ঠাকুমার সাথে আজ গোড়েগাঁও যেতে পারবি? অ্যাকচুয়ালি ঠাকুমার না ওই বিল্ডারের থেকে টাকা নেবার ছিল, ওই যে ঠাকুমার বাড়িটা কিনেছিল। আহা, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চলে যাব। ঠিক আছে ঠাকুমা। তোমার ঠাকুমা তোমার বাড়ি এসেছিলেন তোমাকে ওনার সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তোমার জায়গায় তোমার বন্ধু আয়শা ওনার সঙ্গে যায়। তারপর আয়শা সন্ধেবেলা তোমাকে ফোন করে বলে যে ও তোমার ঠাকুমাকে কুর্লা ট্রেনে তুলে দিয়েছে, কিন্তু উনি বাড়ি পৌঁছননি। আমি এটা বুঝতে পারছি না, যদি তোমার ঠাকুমার সঙ্গে করে কাউকে নিয়ে যাওয়ারই ছিল তাহলে একদম বাড়ির কাছ থেকে নিজের মেয়েকে নিয়ে গেলেন না কেন? আমাদের সম্পর্ক ভালো ছিল না, আমাদের মধ্যে তো কথাবার্তাও বন্ধ ছিল। কেন? বেশ ভালো ছিল না। নিজের মায়ের সঙ্গে? স্যার, আমার মা বাবা মারা যাওয়ার পর ঠাকুমা আর আমি খুব কাছাকাছি চলে এসেছিলাম, আর পিসির এটা মনে হতো যে ঠাকুমা বোধহয় ওনার সন্তানদের থেকে আমাকে বেশি ভালোবাসে। ব্যাস এটাই ঠাকুমা আর আমার পিসির মধ্যে মেন প্রবলেম ছিল। স্যার আয়েশার ফোন তো সুইচ অফ। তোমার ঠাকুমার অ্যাকাউন্টটা কোন ব্যাংকে? স্যার নিউ পিপলস ব্যাংক। আর আয়েশা নাসিকে কোথায় গেছে? স্যার ওর কাজিন ওখানে থাকে, হয়তো ওখানেই গেছে ও। ওর কাজিনের নাম্বার আছে তোমার কাছে? ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা। হ্যালো। হ্যালো, নুসরাত বলছেন? হ্যাঁ। কোপার খায়রানে পুলিশ স্টেশন থেকে পিএসআই কদম বলছি। আয়শা আছে? আয়েশা? ও তো এখানে নেই, কেন, কি হয়েছে? 20 তারিখের রাত্রে ও ওখানে আসেনি। না, আমি গত 4 মাস ওর সাথে দেখা করিনি, কিন্তু কি হয়েছে? ওর মা বাবা কোথায় থাকেন? ওনারা তো ব্যাঙ্গালোরে থাকেন, কিন্তু কি হয়েছে স্যার? যদি আয়েশার সাথে কথা হয় তাহলে বলবেন ও যেন জলদি কোপার খায়রানে পুলিশ স্টেশনে দেখা করে। ঠিক আছে, কিন্তু না, আমরা ওনার বডিতে কিচ্ছু পাইনি। না স্যার, ঠাকুমার সোনার চুড়ি, চেন আর দুল সবসময় পরে থাকতো। কিন্তু আমরা যখন ওনার বডি পেলাম তখন কোনো গয়না ছিল না। স্যার আয়েশার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওর মোবাইল 20 তারিখের রাত্রি থেকেই বন্ধ আছে। লাস্ট কল মাধুরীকেই করেছিল, কিন্তু নাসিক তো ও যায়নি। ওর পেরেন্টস তো বেঙ্গালুরুতে থাকে। হ্যাঁ স্যার, আয়েশার ডিভোর্স হয়েছিল। ওর বিয়ে ওর মা বাবার অনুমতি ছাড়াই হয়েছিল, আর সেই জন্যই ওর সঙ্গে ওর মা বাবার সম্পর্ক ছেড়ে দেন। 5 বছর আগে ও মুম্বাইতে আসে আর বিপিওতে কাজ করতে শুরু করে। সেখানেই ওদের বন্ধুত্ব হয়, আর তারপরে ওরা কোপার খায়রানেতে ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে দেয়। আর স্যার আয়েশার মা বাবাও জানে না ও কোথায় আছে। ও উধাও কোথায় হয়ে গেল? স্যার শান্তা দেবীর অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, আর মাধুরীর বক্তব্য হলো ঠাকুমা সবসময় জুয়েলারি পরে থাকতেন, কিন্তু আমরা শরীরে তো কোনো গয়নাই পাইনি। এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। হতে পারে এই সমস্ত কিছু আয়েশাই করেছে। ওই শান্তাবাইকে মেরেছে আর টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। আবার এটাও হতে পারে যে শান্তাবাইয়ের বাড়ির লোকজনই এই সমস্ত কিছু ঘটিয়েছে, আর আয়েশাকেও গায়েব করেছে যাতে তাকে কেউ সন্দেহ না করে। একটা কাজ করো, দক্ষা, মাধুরী আর নবীন, এই 3 জনের কল রেকর্ডস বার করো। ঠিক আছে স্যার। ওই বয়স্ক মহিলার অন্তিম সংস্কার বেওয়ারিশ লাশের মতো হলো না। উনি ছিলেন খুরলার নেহেরু নগরের বাসিন্দা শান্তাবাই রামটেকে। উনি সেই দিন খুন হয়েছিলেন যেদিন উনি বস্তি উন্নয়নকারী বিল্ডারের থেকে টাকা নিতে গিয়েছিলেন। শান্তাবাই যে টাকা নিয়েছিলেন সেটা পাওয়া যায়নি, শান্তাবাই যে গয়না পরেছিলেন তাও পাওয়া যায়নি। আর তাছাড়াও শান্তাবাইয়ের সঙ্গে যাওয়া মাধুরীর রুমমেট আয়েশা, সেও গায়েব ছিল। হ্যাঁ, শান্তা ভাই এখানে 20শে সেপ্টেম্বর এসেছিলেন। এই মেয়েটাও কি এসেছিল ওনার সঙ্গে? হ্যাঁ,
ইনিও সঙ্গে ছিলেন। গুনে নিন। মা গুনে নে। ইনফ্যাক্ট এই মেয়েটিই টাকাটা গুনেছিল। স্যার আয়েশা 21 সেপ্টেম্বর থেকে কাজে আসছে না। কেউ আছে কি যে ওর সম্পর্কে কিছু বলতে পারবে? ওর কোনো কাছের বন্ধু? আয়েশার সাথে এখানে সকলের বন্ধুত্ব, 1 বছর ধরে এখানে কাজ করছে। খুব প্রাণখোলা আর আধুনিক মেয়ে, আর খুব শৌখিন। মানে? এই যেমন ড্রিঙ্কিং আর স্মোকিং করা, প্রচুর খরচাও করতো। কয়েকদিন ধরে রিপোর্ট দিচ্ছিল না, তাই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওর ব্যাপারে কেউই কিছু বলতে পারেনি। আপনি এখন যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। আপনি এখন যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। স্যার, মাধুরী, দক্ষা আর নবীন, 3 জনের ফোন রেকর্ড স্ক্যান করেছি, একদম ক্লিন। আর এই আয়েশার ব্যাপারে কোনো খবরই পাওয়া গেল না। কদম, ব্যাপারটা এরকম নয় তো যে আমাদের নজরটা ঘুরিয়ে দিতে আসার গল্পটা বলা হয়েছে? এরকমভাবে কেউ একজন উধাও কি করে হতে পারে? স্যার, খোঁচরদের জুয়েলারির খোঁজে লাগিয়েছি। জুয়েলারি চুরি হয়েছে, কোথাও না কোথাও বিক্রি তো করবেই। আমার মনে হয় পুলিশের সন্দেহ আমাদের ওপর। আর আমার মাধুরীর উপর, কারণ ওই জানতো তোমার মা বিল্ডারের কাছে টাকা নিতে যাচ্ছে। কয়েক সপ্তাহ এভাবেই কেটে গেল, কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। আয়েশা কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল, ওরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর তারপর হঠাৎ এই কেসের সঙ্গে যুক্ত একটা বড় খবর এলো, যেটা এই কেসের ইনভেস্টিগেশনে একটা নতুন দরজা খুলে দিল। স্যার, বেলাপুরে একটা জুয়েলারি দোকান আছে। তারপর বল। স্যার, 22 তারিখে ওই দোকানে কিছু গয়না বিক্রি হয়েছিল, সব সোনার জিনিস, কানের দুল, হার, হাতের চুড়ি। স্যার, বলে কি একবার চেক করে নিন, হতে পারে সেই মহিলা যার কথা আপনি আমাকে বলেছিলেন। দোকানের নাম? এগুলো কে এনেছে? স্যার, একটা মেয়ে আর একটা ছেলে ছিল। নাম তো আপনি জানতে চাননি? না স্যার, নাম তো জিজ্ঞেস করিনি। এদের মধ্যে কেউ ছিল? এটা তো বলতে পারবো না স্যার। মেয়েটা বোরখা পরা ছিল। আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে। দেখান। হ্যাঁ স্যার, এগুলো আমার ঠাকুরবাড়ি জুয়েলারি। তোমার ঠাকুমার মৃত্যুর 2 দিন পর 22শে সেপ্টেম্বর বেচা হয়েছে। না স্যার, আমার মনে হয় না আয়েশা এরকম করেছে। স্যার, 1 বছরেরও বেশি হয়ে গেছে, আর আমরা খুব ভালো বন্ধু, আর ও ঠাকুমার সাথে খুব অ্যাটাচ ছিল। খুব ভালো করে মুখটা ঢেকে রেখেছে, ডেফিনেটলি নিজের আইডেন্টিটি লুকোনোর চেষ্টা করছে। স্যার, কিন্তু এর সঙ্গে যে লোকটা আছে সে কিন্তু নবীন নয়। কিন্তু এই মহিলাকে হতে পারে আয়েশা, দক্ষা না মাধুরী। ও যেই হোক সেটাই ছেলেটাই বলতে পারবে। এই ছেলেটাকে খোঁজো, হতে পারে এর মধ্যে আয়েশা, দক্ষা কিংবা মাধুরী ইনভলভড, কিন্তু আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই। স্যার, আজ সকালে পুলিশ এসেছিল। কি জিজ্ঞেস করছিল? তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর জিজ্ঞেস করছিল তোর কোনো বয়ফ্রেন্ড আছে না। না, আর হ্যাঁ, একজন ছেলের ফটোও দেখিয়েছে।
হ্যাঁ কাদের বল। হ্যাঁ স্যার, খবর পেয়ে গেছে ওই ছেলেটার। স্যার ছেলেটার নাম দীপেশ জুয়েকার, 3 সপ্তাহ বাড়ি থেকে নিখোঁজ। স্যার খবর পেয়েছি ও বেলাপুরে থাকে। আরও শুনেছি যে ও মাথেরানে লুকিয়ে আছে। আর আয়েশা? স্যার ওর খবর এখনো পাইনি, তবে দীপেশের কোনো একটা মেয়ের সাথে চক্কর ছিল। মাথেরনে কোথায়? সেটা এখনো জানা যায়নি স্যার। আমার ছেলেরা এখনো খোঁজ খবর নিচ্ছে। আপনি মাথেরানে আসুন, ততক্ষণে সব খবর পেয়ে যাবো আমরা। স্যার, হংসরাজ কটেজে লুকিয়ে বসে আছে। কতদিন লুকোবে? কে দীপেশ? তুই বল, ওটা কে? আরে কে? ওয়েলকাম। আমরা তো সন্দেহ করছিলাম যে মাধুরী আমাদের বোকা বানাচ্ছে না তো, কিন্তু আমি ভুল ছিলাম। স্যার এই মার্ডারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু আয়েশাকে গয়না বেচার জন্য সাহায্য করেছিলাম। আচ্ছা, আর তুই এটাও জানতে চাসনি এই জুয়েলারি এলো থেকে? স্যার আমি জিজ্ঞেস করেছিলাম, আর তখনই আমি এই সব কিছু জানতে পারলাম। হ্যাঁ আয়েশা বলো। দীপেশ, দেখা করব আর্জেন্টলি। কেন, কি হয়েছে? তুমি ভাসি স্টেশনের কাছে আসো, তারপর সব বলছি। ঠিক আছে, যাচ্ছি। এগুলো কোথায় পেলে? ব্যবস্থা হয়ে গেছে, চলো এখন বিয়ে করে নি। আয়েশা এতে হবে না, এতে কিচ্ছু হবে না। আর আমাদের সেরকমই অবস্থা হবে যেমন তোমার প্রথম বিয়ের পর হয়েছিল। দীপেশ, আমার কাছে আরো আছে, তুমি ধরো। দেখো কত টাকা, আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি। অনেক দূর, অনেক অনেক দূর চলে যাব। আমার বাবা মার থেকে টাকা পয়সা চাওয়ার কথা ভাবতেও পারি না। আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি দীপেশ। কিন্তু এগুলো তুমি পেলে কোথা থেকে? পুরো 1.5 লাখ টাকা আছে ঠাকুমা। মাসিমা, আমাকে মাত্র 2 মাস সময় দিন, আমি নতুন কলোনিতে অ্যালটমেন্ট করিয়ে দেবো। একদম দারুণ ঘর। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো হয়েছে আয়েশা তুই আমার সঙ্গে যে এসেছিস, না হলে কি যে হতো। আরে ঠাকুমা, এসব কি বলছো? মাধুরী আসেনি, আমি এসেছি, তাই না? একই তো ব্যাপার। তুই সত্যি খুব ভালো মেয়ে। শোন না, আমার আরেকটা কাজ করে দিবি? আমাকে না ব্যাংকে যেতে হবে, এই টাকাটা জমা করতে হবে তো। তুমি এই টাকা ব্যাংকে রাখবে? আরে তবে না তো কি, আরে এতগুলো টাকা আমি আমার ঘরে রেখে দেবো নাকি? যদি কেউ চুরি করে নেয় তখন আমি কি করব? আরে মাধুরীর বিয়ের জন্য আমার এইগুলো জমা করতেই হবে। ঠাকুমা, আচ্ছা ব্যাংকে টাকা রেখে তোমার কি হবে? দেখো দেখো, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি একা থাকো, আবার মাধুরীও। তোমরা দুজন একটা ফ্ল্যাট কিনে নাও না, আর ওখানেই থাকো একসাথে, আমাদের ওখানে। আয়েশা, আমি এতটা বোকাও নই। আরে 1.5 লাখ টাকায় মুম্বাইতে কেউ ফ্ল্যাট পায় নাকি? ঠাকুমা, পাবে পাবে, কিন্তু হ্যাঁ অনেকটা দূরে পাবে। একটা ফ্ল্যাট আমি মাধুরীকেও দেখিয়েছিলাম, ওর ভালোও লেগেছিল। সত্যি বলছি ঠাকুমা, তুমি একবার দেখে নাও, তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে মা, পরে একদিন দেখবো। পরে না, আজকেই দেখে নাও। দেখো, শুভ কাজে কিন্তু দেরি করতে নেই। টাকা তোমার হাতে আছে, তাহলে ফ্ল্যাটটা কিনে নাও। আজকে তুমি আমাদের সাথে থেকে যাও, কালকে আমি তোমাকে কুইল্লার ট্রেনে উঠিয়ে দেবো। তা তুমি ওই বুড়িকে শেষ করে ফেললে, নিজের বন্ধুর ঠাকুমাকে মেরে ফেললে। ইমোশনাল হয়েও না। উদ্ধু, এটা ভাবো যে যে জীবনের স্বপ্ন আমরা দেখেছিলাম ওটা আমরা এখন শুরু করতে পারি। ঠাকুমা তো আমাকে আর মাধুরীকে একই ভাবতো। মাধুরীর না হোক, আমার জীবন তো শুরু হতে পারে, বলো? ঠিক আছে, আমি গয়নাগুলো বেচার চেষ্টা করছি। স্যার সত্যি বলছি, আমার এই মার্ডারে কোনো হাত নেই। আমি শুধু আয়েশার গয়না বেচার জন্য সাহায্য করেছিলাম।
আচ্ছা, তুই সবকিছু জানার পরেও ওকে সাহায্য করছিলি, ওর সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিলি। আর তুমি, ওই ভদ্রমহিলা তোমাকে বিশ্বাস করেছিলেন, তোমার বন্ধু মাধুরীও তোমাকে বিশ্বাস করেছিল। বিশ্বাস তো আমিও কাউকে করেছিলাম, বিয়েও করেছিলাম, কিন্তু ওর শুধু আমার বাবা মার পয়সার উপরেই লোভ ছিল। রোজ মারতো আমাকে, ঘর থেকে বেরও করে দিয়েছিল যখন আমার মা বাবার কাছ থেকে পয়সা পেত না। আমার মা বাবাও আমার সাথে সম্পর্ক রাখেনি, এই জন্য যে আমি ওদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। আপনিই বলুন, ওই বিশ্বাসের কি হলো যা আমি ওদের ওপর করেছিলাম? কিন্তু তোমার সঙ্গে যাই হয়ে থাক, তাতে ওই বয়স্ক মহিলার কি দোষ ছিল? তোমার বন্ধু মাধুরীর দোষটা কি ছিল? আয়শা, এ আমায় কোথায় নিয়ে এলি? কি দেখাবি আমাকে? ঠাকুমা তুমি আমার সাথে চলো তো, এখানে একটা দারুণ ফ্ল্যাট আছে। এই বিল্ডিংটা তো শুধু অর্ধেকই হয়েছে, মনে হচ্ছে কাজ হচ্ছে। দেখ মা, এখানে হয় 1.5 লাখ টাকায় কে দেবে ফ্ল্যাট? ঠাকুমা তোমার আমার উপর বিশ্বাস আছে তো? আছে মা। তাহলে চলো না, চলো। আয়শা, এসব কি ঠাট্টা করছিস আমার সঙ্গে? কোথায় নিয়ে এলি আমাকে? সরি ঠাকুমা, আমি মজা করছি না। কি? ঠাকুমা, এই যে তোমার কাছে টাকা রয়েছে, ওতে আমার জীবন তৈরি হয়ে যাবে। এসব কি কথা বলছিস তুই? এই টাকা আমার চাই ঠাকুমা। না, এই টাকা আমি দেব না। এসব ঠাট্টা তামাশা বন্ধ কর। আমি একেবারে সিরিয়াস ঠাকুমা। তুমি সত্যি এটা ভেবেছিলে যে একজন বয়স্ক মহিলাকে খুন করে তার টাকা গয়না সব হাতিয়ে নিয়ে তুমি একটা নতুন জীবন শুরু করবে? স্যার, এটা তো আপনিও জানেন যে সারা জীবন কেউ সততার সাথে বাঁচতে পারে না। অসৎ পথ অবলম্বন করে কখনোই জীবনকে সুন্দর করে তোলা যায় না। কেউ তোমাকে এটা শেখায়নি? আয়শা, তুই এটা কেন করলি? তুই তো আমার কাছে আমার বড় বোনের মতো। আয়শা, তুই সব কিছু জানতিস। আমি 10 বছরের ছিলাম আয়শা, যখন থেকে ঠাকুমা আমায় মানুষ করেছে। আয়শা, আমার মা বাবা আমার কাছে নেই। ঠাকুমা শুধু আমার জন্যই বেঁচে ছিলেন। আর ঠাকুমা তো তোকেও নিজের সন্তানের মতোই দেখতেন। এরকম তুই কেন করলি আয়শা? প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি রিয়েলি সরি। আমি বুঝতেই পারিনি যে আমি কি করব। আমি শুধু একটা নতুন জীবন চেয়েছিলাম। সবার কাছে ধার করতে করতে আমার মা বাবার কাছে পর্যন্ত, যারা যারা আমার সমস্যাটা বুঝতেই চায়নি। আমি শুধু একটা বেটার লাইফ চেয়েছিলাম রে, বেশি কিছু তো চাইনি বল। ওটারই কোনো রাস্তা পাচ্ছিলাম না খুঁজে। আয়েশার বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী চার্জ আনা হয়েছে, আর আয়েশার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে আইপিসির 204 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগ আছে। সে এখন জামিন পেয়েছে। মাধুরী তো প্রায় ভেঙে পড়েছিল। ঠাকুমাই ওর কাছে সবকিছু ছিল। ও তো সেই দিনের জন্য অপেক্ষা করছিল যেদিন ও এত টাকা রোজগার করবে যে নিজের ঠাকুমাকে ভালো রাখতে পারবে। আয়েশার বাবা মা ওকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এমন একজনকে বিয়ে করার জন্য কোনোদিনও ক্ষমা করেননি, যে লোকটা আয়েশাকে অনেক কষ্ট আর যন্ত্রণা দিয়েছিল। অবশেষে
আয়েশাকে তাকেও ছাড়তে হলো। ও চাকরি পেয়েছিল, কিন্তু যে ধরনের ভালো জীবন ও কাটাতে চাইতো তার জন্য ওর রোজগার সবসময় কম ছিল। ওর একটা ছেলের সঙ্গে প্রেম হয়, কিন্তু সেও ওর এই চিন্তাটাকেই পোক্ত করেছিল যে একটা ভালো জীবন পেতে গেলে অনেক কিছু দরকার হয়। কয়েকদিন আগে 2012 ডিসেম্বরের শেষে চেন্নাইতে একজন অটোরিকশা ড্রাইভার আর তার দুজন বন্ধু মিলে একজন বয়স্ক মহিলাকে মেরে তার গয়না লুট করেছিল। এই তিনজনেরই নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা পূরণের জন্য অনেক টাকার দরকার ছিল। আজকাল প্রায়ই কেউ না কেউ খুন হয় যেখানে অভিযুক্ত একটা ভালো জীবনের আকাঙ্ক্ষায় কাউকে খুন করে তাকে লুট করে পূরণ করতে চায়। কত বিপজ্জনক আর আশ্চর্যের বিষয় যে কিছু লোক এভাবে ভাবে যে তারা নিজেদের জীবন তৈরি করতে পারে অন্য একজনের জীবন শেষ করে দিয়ে তাকে লুট করে। এমন কি ব্যাপার যা মানুষকে এইসব করতে বাধ্য করে? মানছি যে সমস্ত জীবন সত্যি আর সততার ভিত্তিতে দাঁড়িয়ে নেই, কিন্তু এটাও তো একটা অনেক বড় সত্য যে কোনো জীবনই জোচ্চুরি, বেইমানি আর অপরাধের সাহায্যে বিকশিত হতে পারে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন যে আপনি অন্য কারো জীবন শেষ করে কখনোই নিজের জন্য খুশি আর ভালো জীবন কিনতে পারবেন না। জয় হিন্দ।